সকল মিডিয়া বন্ধুদের নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আপনাদের সবাইকে এই সাংবাদিক সম্মেলনে আমি স্বাগত জানাই। আপনারা অবহিত আছেন, গত 29 আগস্ট, 28 এবং 29 আগস্ট দুদিনের ত্রিপুরা সফরে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির মাননীয় রাষ্ট্রীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা মহোদয়, এবং 29 তারিখ খুমলুয়ে ওনার একটি জনসভা ছিল। সেই জনসভাকে ঘিরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই বিষয় নিয়ে আমাদের বক্তব্য রাখার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক সম্মেলনে মাননীয় সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় এমডিসি এবং প্রবক্তা ভারতীয় জনতা পার্টির বিমল চাকমা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক দেবুর্মা মহোদয়। তো আমি প্রথমেই সম্বোধন করার জন্য মাননীয় সাংসদ তথা রাজ্য সহ সভাপতি শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়কে অনুরোধ করব এই বিষয়ে বিস্তারিত বলার জন্য। ধন্যবাদ সুব্রতকে, এবং আমাদের সঙ্গে উপস্থিত আমাদের এনডিসি চাকমা মহোদয় এবং আমাদের আপনারা যারা উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দলের তরফ থেকে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং গণেশ পুজো উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসার জন্য আমাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করেছি, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের গত 29 তারিখ সর্বভারতীয় আমাদের সভাপতি জেপি নাড্ডাজি একটা জনসভা আমরা এডিসি সদর দপ্তর আমাদের কুমলুকে আমরা আয়োজন করেছিলাম। আমাদের সেখানে টার্গেট ছিল বিভিন্ন সাব ডিভিশনকে দেওয়া, কোথাও 100, 150, কোথাও 1000, 1500, দূরবর্তী মহকুমাগুলিকে আমরা কম দিয়েছি। কাঞ্চনপুরের মতো জায়গায় আমাদের সংগঠন বেশ শক্তিশালী, তারপরেও আমরা সেখান থেকে মাত্র 120 জনের আমরা কোটা দিয়েছিলাম। উত্তর ত্রিপুরা থেকে 800 সামথিং, অনুকুটি থেকে 1000 একটু বেশি, ধলাই জেলা থেকে এরকম যেমন আমবাসা 500 টার্গেট, গন্ডাছড়া রাইমাবিলি যেটা 600 টার্গেট, কিন্তু সেখান থেকেও পরে 1300 লোক এসছে 104টা গাড়িতে। এরকম গোমতী জেলায় আমাদের টার্গেট ছিল 4000 প্রথমে, পরবর্তীকালে আমাদের কার্যকর্তারা সবাই বলল যে এত কম কোটা, আমরা আরও বেশি আসতে চাই। সেইভাবে তাদেরকে আরও কোটা বাড়ানো হয় এবং প্রায় 7500 লোক। এভাবে সারা ত্রিপুরা রাজ্য থেকে 27000 সামথিং আমাদের হিসাব ছিল, যেটা আমরা টার্গেট করেছিলাম কম ধরে। আমাদের কাছে যতটুকু হিসাব 30,000-এর উপরে বিভিন্ন মন্ডল সাব ডিভিশন থেকে আমাদের খুমুলুঙ্গের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল সকাল 7টা, 8টা, 9টা, বিভিন্ন সময় দূরবর্তী এলাকা থেকে 6টা, 7টা বা 8টার মধ্যে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন, সবাই অবগত আছেন, কিছু কিছু মহল থেকে আমাদের সেই
অনুষ্ঠানকে বানচাল করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি কয়েকটা জায়গায় অতর্কিতে শান্তিপূর্ণভাবে মিছিলে যোগদানের জন্য গাড়িতে করে আসছিলেন আমাদের কার্যকর্তারা, অতর্কিতে অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন লাঠি বিভিন্ন জায়গায় কয়েকটা জায়গায় অতর্কিতে হামলা চালানো হয় এবং আমাদের মহিলা সহ অনেক বয়স্ক অনেক লোক আহত হয়। এই খবর বিশেষ করে আমরা তাকারজলা, যে তাকারজলার উপর দিয়ে আমাদের গোমতী জেলা, সাউথ ত্রিপুরা জেলা এবং আমাদের সিপাহীজলা সহ কয়েকটা জেলার লোক আসার কথা ছিল এবং আসছিল ওই রাস্তা দিয়ে। অতর্কিতে তাদের উপরে আক্রমণ করা হয়। কিছুটা সময় হলেও তারা বাধাপ্রাপ্ত হয়। ফলে আমাদের জেপি নাড্ডাজি একটা পাঁচের মধ্যে আমাদের সভাস্থলে যাওয়ার কথা ছিল। ওই সময় কিছুক্ষণ আটকে যাওয়ার পরে তাদের আসতে দেরি হয়, একটা পয়েন্ট। অন্যদিকে আমরা দেখেছি মুঙ্গিয়াকামিতে দুইটা গাড়ির উপরে আক্রমণ করা হয়। এইভাবে মোহনপুরে হয়েছে বিভিন্ন জায়গায়। তো তারপরে একটু গাড়িগুলির যে গতি এটা বাধাপ্রাপ্ত হয় এবং যে সময় আসার কথা মাঠের মধ্যে সভাস্থলে, তারা একটু দেরিতে সেখানে জিরানিয়ায় এসে পড়ে। অন্যদিকে আমরা দেখেছি একটা পাঁচে যেহেতু নাড্ডাজি যাওয়ার কথা, পুলিশের তরফ থেকেও একটা সময় পুরো রাস্তাকে একটু ভিআইপি যাওয়ার ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় তার জন্য আটকে দেওয়া হয়। ফলে হাইওয়েতে অনেক গাড়ি জমে যায়। বিভিন্ন মালের যে লরিজগুলি, ট্রাক গাড়িগুলি এবং অনেক যাত্রীবাহী অনেক বাস, অন্যান্য গাড়ি, আমাদের কার্যকর্তারা যে গাড়ি নিয়ে আসছিল সেই গাড়িগুলিও আটকে পড়ে। এইভাবে আমাদের রেল স্টেশনে আটকে পড়ে। কারণ রেল স্টেশন জিরানিয়া থেকে আমাদের খুমুলুঙ্গে লোক আনার জন্য আমাদের 7-8টা বাস আমরা ঠিক করে রেখেছিলাম, আরও 10টা ছোটো গাড়ি আমাদের ঠিক করা ছিল। অর্থাৎ উত্তর অনুকুটি এবং ধলাই জেলার কয়েকটা মণ্ডল থেকে ট্রেনে আসার কথা, তাদেরকে ওই জিরানিয়া রেল স্টেশন থেকে আনার জন্য এই বাসগুলি গাড়িগুলি ঠিক ছিল। ওই গাড়িগুলিও আটকে যায়। তারপরও অনেক আমাদের কর্মীরা পায়ে হেঁটে আমাদের সভাস্থলে যায়। অন্যদিকে আরেকটা অসুবিধা আমরা লক্ষ্য করেছিলাম, সেটা ছিল প্রচণ্ড রৌদ্রের কারণে অনেক লোক এদিকে ওদিকে এক জায়গায় তারা বসতে পারেনি। কারণ 11টা থেকে লোক আসতে শুরু করেছিল, 12টা, 1টা, 2টা অবধি তারা অপেক্ষা করছিলেন আমাদের নাড্ডাজির জন্য। তার মধ্যে আমাদের ভাষণ শুরু হয় এবং নাড্ডাজি প্রায় 2টার সময় সেখানে পৌঁছান। এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে আমরা যে উদ্দেশ্যে আজকে আপনাদেরকে দেখেছি সেটা হচ্ছে আমাদের এই যে জনসভায় আসার সময় আমাদের ত্রিপুরা যে মথা যে দল, রাজনৈতিক দল, তারা যেভাবে বর্বরতা দেখিয়েছে, আমরা দেখেছি আমাদের ডেপুটি সিএম ইতিমধ্যেই এই শব্দগুলি ব্যবহার করার ইচ্ছে নেই, তারপরে করতে হচ্ছে আমাদের। তালিবানি কায়দায় যেটা আমরা বলি, এটা মনুষ্য সমাজের কোনো কাজ হতে পারে না। যেভাবে বর্বরতা তারা দেখিয়েছে তালিবানি কায়দায়, আজকে আমি নিজেও তেলিয়ামোড়া, আসারামবাড়ি কয়েকটা জায়গায় আমি সফর করেছি। উত্তর মহারানী এলাকায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত হয়েছিলেন, এরকম 7-8 জনের সঙ্গে আমি, আমাদের রামপদ জমাতিয়া মাননীয় মন্ত্রী, আমাদের জনজাতি মোর্চা প্রদেশের সভাপতি বিকাশ দেববর্মা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, আমরা এই এলাকাগুলি আমরা পরিদর্শন করি এবং আমাদের যারা আক্রান্ত তাদের সঙ্গে আমরা কথা বলেছি। পুলিশ অফিসাররা ছিলেন সেখানে, আমরা তাদেরকেও বলেছি, খোঁজখবর নিয়েছি কতজন অ্যারেস্ট হয়েছে। এই পর্যন্ত আপনাদের সামনে আমি একটা তথ্য দিতে চাই। ওই সবাই যারা এসছিলেন তাদের মধ্যে 55 জন, 55 টোটাল ইনজিউর্ড হওয়ার পরে, তাদের হাতে আক্রান্ত হওয়ার পরে
হসপিটালাইজড হয়। কিছু আমাদের বিশ্রামগঞ্জের হসপিটালে, জিরানিয়া কাছাকাছি যেখানে আক্রান্ত হয়েছিল তার প্রথমে নিয়ে যাওয়া হয়, তারপরে সিরিয়াস যারা আরও ভালো চিকিৎসার জন্য সেখান থেকে জীবিতে পাঠানো হয়। টোটাল 55 আমাদের হাতে। এর মধ্যে 7 জন খুব সিরিয়াস। আমাদের অনেক কার্যকর্তা, আমাদের মন্ত্রীরাও গেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও গেছেন, আমাদের রাজ্যমন্ত্রী গেছেন, এবং আমাদের অনেক নেতৃত্ব জীবিতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গতকাল থেকে তারা দেখে আসছেন। আমাদের পার্টির তরফ থেকেও আমরা সাহায্য করছি বিভিন্নভাবে। আমার কথা হচ্ছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা রাজনৈতিক দল যারা আবার বেশি করে সংবিধানের কথা বলে, মাঝে মধ্যে আমি তো দেখি আমাকে সংবিধানের কপি দিয়ে আমাকে সংবিধানের পাঠ দেওয়ার চেষ্টা করে। তিনি আবার একদিন আগে সাংবাদিকদের ডেকে বা অনলাইনের মাধ্যমে যেভাবে হোক তিনি একটা নাটক করেছিলেন। আমি বলবো নাটক। বললেন, জেপি নাড্ডাজি ওয়েলকাম, স্বাগত। অন্যদিকে ওনার কি বাহিনী আমি জানি না, মাঝে মধ্যে দেখি ওয়ারিয়ার। আমরা শুনেছি এটা রাজ আমলে এই শব্দগুলি শুনি। গণতান্ত্রিক যুগে ওয়ারিয়ার শব্দ অর্থহীন, কিন্তু তিনি সবটাই রাজতন্ত্রের যুগের সেই আমলের শব্দগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। ওয়ারিয়ার কারা আপনারা আমার থেকে আরও ভালো বুঝেন। তো ওয়ারিয়ারদেরকে তিনি তাহলে কি এই কাজটাই করতে বলেছিলেন? একদিকে অনুরোধ করেন ওয়েলকাম, কথা বলতে চায়, সাংবিধানিক সুরাহা আমাদের দরকার, সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনাল সলিউশন, এই শব্দগুলি। আর অন্যদিকে এই যে কাজটা, এটা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। এটা আমরা নিন্দা জানাই, তীব্রভাবে নিন্দা জানাই। দুঃখের কথা, উনি অনেক কিছু কথা বলেন, কিন্তু তারপরের দিন এত ঘটনা হয়ে যাওয়ার পরে একবারের জন্য তিনি নিজেদের কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেননি কিছু। আমি আজকেও যে জায়গায় গিয়েছি, উত্তর মহারানী এলাকায়, আমি জিজ্ঞেস করেছি আমাদের কার্যকর্তাদেরকে, দুপুরে আক্রান্ত হওয়ার পরে রাতের বেলায়, এবং আজকে যারা হসপিটাল থেকে ফিরে বাড়িতে গেছে তাদেরকে আজকে অনেক জায়গায় আবার হুমকি দেওয়া হচ্ছে, রাতে দেখা হবে, ঘর পোড়ানো হবে, এই পাড়ায় থাকতে পারবে না। তারা কি বলতে চায়? আমরা বিজেপি, আমরা শান্তি এবং উন্নয়ন বিশ্বাস করি। তাদের মতো এরকম অহিংসা কার্যকলাপ আমরা বিশ্বাস করি না। তার জন্য আমাদের কার্যকর্তাদেরকে আমরা বলেছি, আমরা যারাই সেখানে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি আপনারা একতাবদ্ধভাবে পাড়ার সকলে আপনারা কথা বলুন। এমনকি আমি বলেছি যে যারা আইপিএফটি এবং যারা এই যে মথার নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলুন। কারণ আমি শুনেছি মহারানী এলাকায় এইসব যারা করছে তারা কিন্তু বাইরে থেকে গিয়েও করছে। কেউ কেউ খোয়াই এলাকা থেকে, কেউ কেউ আসারামবাড়ি এলাকা থেকে, তেলামোড়া ওই সব এলাকায়, বা আমাদের মুঙ্গিয়াকামি এলাকায় এরকম সন্ত্রাস করার জন্য তারা প্রয়াস চালাচ্ছে। আমি বলেছি আমাদের কার্যকর্তাদেরকে যে আপনারা হিংসায় যাবেন না, সংঘর্ষে যাবেন না, পুলিশকে খবর দেবেন। সব জায়গায় আমরা বলেছি এবং আমাদের কাছে খবর এসছে, সব জায়গায় পুলিশকেও বলা হয়েছে, এফআইআর করা হয়েছে। পুলিশ কোথাও কোথাও বাড়ি করে তাদেরকে খোঁজার জন্য কয়েকবার গেছে, কিন্তু তারা পলাতক সবাই। বিভিন্ন জায়গায় পুলিশ সক্রিয় আছে। আমরা পুলিশকে আমাদের যে সমস্ত করার চেষ্টা হচ্ছে সেখানে আমরা বলেছি যে আরও অ্যাক্টিভ হওয়ার জন্য। কাজে আমরা এই ঘটনার তীব্র নিন্দার সাথে সাথে আমরা আহ্বান রাখতে চাই আমাদের কর্মীদের এবং ত্রিপুরাবাসী সবাইকে যে শান্তির পরিবেশ বজায় রাখুন। আমরা মানুষের সাথে আমরা কাজ করছি এবং আমরা যে কথা আমরা 18 আগে বলেছিলাম, সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে চলার আমাদের মানসিকতা,
তো কাজেই যাতে হিংসায় কেউ তাদের পাতানো ফাঁদে কেউ যেন পা না দেয়, আমরা শান্তি এবং উন্নয়নে বিশ্বাস করি। এ কথা আমাদের কার্যকর্তার উদ্দেশ্যে এবং আপনাদের মাধ্যমে আজকে একটা বার্তা সেটাই আমরা দিতে চাই যে হিংসার দ্বারা কোনো উন্নতি, কোনো থাঞ্চা কখনো সম্ভব না। আমরা দেখেছি, আমি যে লোকটার সঙ্গে আজকে আমাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, একজন মহিলা বলছিলেন পরিচিত, কিন্তু একটা বড় রড দিয়ে তার বুকের মধ্যে মারার চেষ্টা করেছিল। ফলে একজন পুরুষ লোক সেখানে হাতটা বাড়ানোতে তার হাতের মধ্যে লেগে যায়, না হলে মহিলা হয়তো জায়গাতেই শেষ হতো। একজন ভদ্রলোকের চোখের মধ্যে পুরো চোখটা নষ্ট করার জন্য, একদম শেষ করার জন্য রড দিয়ে মারার চেষ্টা করেছিল, সরে যাওয়াতে গাড়িতে লেগে যায়, তারপরে একটা কোনায় লেগে আহত হয়। পুরুষ মহিলা কাউকে তারা বাদ দেয়নি। তো এরকম বর্বরতা, এরকম তালিবানি কায়দায় আমরা কখনো দেখিনি। এর মধ্যে কয়েকটা নাম এসছে যারা একটা সময় সিপিএমের চেয়ারম্যান ছিল, নেতা ছিল, আজকে তারাই আবার ওই মাথাতেও তারা নেতৃত্ব দিচ্ছে, এরকমও খবর আমাদের কাছে এসছে। আমরা তো বরাবর বলে থাকি লাল মাথা, আসলে এই মাথা, লাল মাথা সম্পূর্ণভাবে কন্ট্রোল আমাদের প্রদ্যুৎ বাবুর হাতে নেই। আর আমি শুনেছি তাদের মধ্যেও, দলের মধ্যে নানা কলহ চলছে, এইগুলিকে, এই যে দুর্বলতা যে দিক, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই যে হিংসায় তারা নেমে এসছে। কাজেই আমাদের দলের তরফ থেকে আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কারবার বলা হচ্ছে যে জেপি নাড্ডার এই সভা নাকি ফ্লপ, চেয়ার নাকি ফাঁকা ছিল, বারবার এই প্রচারটা তারা করছেন সামাজিক মাধ্যমে। ফ্লপ যদি হয়ে থাকে তাহলে এত শক্তি প্রয়োগ করার কি দরকার ছিল? আমাদের গাড়ি যেগুলো আসছিল, আমি তো বলেছি হিসাব, আমাদের কাছে গাড়ির হিসাব আছে। গন্ডাছড়া থেকে 104টা গাড়ি এসছে, 1300 লোক। একটা গাড়ি নষ্ট হয়ে ফিরে যায়, মানে 104টার মধ্যে 103টা তো আমাদের এখানে এসেছিল। কিন্তু কোথাও কোথাও কি হয়েছে, সভা ঠিক সময়, মানে সভাস্থলে তারা আসতে পারেনি। ফলে আমাদের সভা প্রায় শেষের পথেও তারা অনেকে আসছিল। তখন আমি দেখেছি কয়েকটা গাড়ি, আমি যখন চলে আসার জন্য ওইখান থেকে, আমি গেটের মধ্যে ছিলাম, তখনও গাড়ি আসছিল আমাদের। তো এটা কোনোভাবে ফ্লপ না, আমাদের টার্গেটই ছিল 27,000 সামথিং। আমরা যেভাবে আমরা হিসাব করেছিলাম 30,000 প্লাস। কাঞ্চনপুর থেকে আমি তো বললাম 120 জন, 3টা বাস এসছে আমাদের, 40 জন করে 120 জন। কিন্তু আমাদের আজকে মণ্ডল সভাপতি এখনও আছেন আমাদের পার্টি কার্যালয়ে, তিনি একটা কাজে আমাদের আগরতলায় আছেন, মণ্ডল সভাপতি কাঞ্চনপুরের। একটু আগে আমার সঙ্গে কথা হয়েছে, উনি হিসাব দিয়েছেন 3টা বাস আসার পুরো আমাদের কিছু কার্যকর্তা যাদের নিজস্ব গাড়ি আছে, তারা আরও 3 জন 4 জন করেও তারা এসছে, আরও 2-3টা গাড়ি বেশি এসছে, অর্থাৎ টার্গেট থেকে বেশি। আমি তো বললাম শুরুতে যে আমরা ওই যে কিছু পুলিশ ভিআইপি রাস্তার জন্য আটকে দেওয়ায় এবং কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হয়, ঠিক সময় তারা আসতে পারেনি, আর একসঙ্গে তারা মাঠে ঢুকতে পারেনি। কেননা মাঠের মধ্যে আমাদের প্রচণ্ড রৌদ্রের কারণে অনেকে সাইডে, রাস্তায়, বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তার জন্য আমরা একত্রে বসাতে পারিনি। এবং শেষে আমাদের মধ্যেও আমরা আলোচনা করেছি আমাদের উপরে কিছু একটা দেওয়ার কিন্তু বড় মাঠ হওয়ার কারণে উপরে শেড দেওয়া, কিছু স্ক্রিপ্ট মানে কাপড় দিয়ে ছায়া দেওয়ারও ব্যবস্থা সেরকম হয়নি। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন পরপর 2টা দিন আমরা সবাই ব্যস্ত ছিলাম, তো অনেকটা তার কারণেই আমাদের সেই একটা অসুবিধা হয়েছিল। কিন্তু মানুষ আমাদের টার্গেট অনুসারে সব জায়গা থেকে, এর মধ্যে শুধু একটা জায়গা থেকে আমি আপনাদের সুবিধার্থে আমি বলতে পারি, কমলপুরে তার একদিন আগে একটা ড্রাইভারের ঘটনাকে কেন্দ্র করে তারা 3টা জায়গায় রাস্তা আটকে রেখেছিল। আমাদের গাড়িগুলি রেডি ছিল, 11টা পর্যন্ত কমলপুর আমবাসার রাস্তা বন্ধ ছিল, তারপরে খোয়াই রাস্তা বন্ধ ছিল, বিভিন্ন জায়গায় তারা বন্ধ করে রেখেছিল ওই ঘটনাকে কেন্দ্র করে। এটা আমাদের সঙ্গে কোনো নেই, অন্য আরেকটা ঘটনা ইস্যুকে কেন্দ্র করে। কিন্তু উদ্দেশ্য আমাদের এই যে জনসভাকে ব্যাহত করা, একটু বাধা দেওয়া,
এটা তাদের ইয়ে ছিল। তো কাজেই সব দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে আমাদের সভা সফল, এবং মানুষ আমাদের জনসভায় এসেছিল। শুধু একত্রে বসানোর ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা, সেটা আমরাও মানছি। আচ্ছা, এই জনসভার দিন তো রাস্তা ঘুরে ঘুরে দেখলাম আমরা, সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে ছবিগুলি, আবার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। ধারালো অস্ত্র নিয়ে রাস্তায়, কি বন্দুক নিয়ে রাস্তায়, যেহেতু আপনারা প্রশাসনের দায়িত্ব রয়েছে, এখনো পর্যন্ত কাউকে কি গ্রেফতার করা হয়েছে? আমি তো বললাম সেটা, পুলিশ সব জায়গায় অ্যাক্টিভ আছে। পুলিশ অনেক বাড়িতে কয়েকবারও গেছেন। আমি আজকেও খোয়াই জেলাতে যেহেতু ছিলাম, গতকালে আমি সঙ্গে তিনি, যখন আমি খবর পেলাম মুঙ্গিয়াকামিতে ঘটনা হয়েছে, আমি তাৎক্ষণিক ওনার সঙ্গে কথা বলে উনি ব্যবস্থাও করেছেন, কিন্তু মুঙ্গিয়াকামিতে দ্বিতীয়বার আর ঘটনা হয়নি। আজকে আমি যেহেতু আমি গিয়েছিলাম, তো আমি খবর দেওয়ার পরে তাদের সঙ্গে কথা বলার পরে ওনারা অনেক বাড়িতে 2বারও গেছেন, 3বারও, কিন্তু তারা এখন পলাতক। তো পুলিশ তাদেরকে, আমাকে কথা দিয়েছে তাদেরকে ছাড়বে না, যেখানে পাওয়া যাবে সেখানে ধরা হবে, হয়তোবা একটু সময় লাগবে। চিহ্নিত করা হয়েছে? অবশ্যই আমরা নাম সব কিছু দিয়ে, ডিটেলস দিয়ে আমরা এফআইআর করেছি সব জায়গায়। কিছু কিছু লোক হয়তোবা 100 জনের মধ্যে আমরা 1-2 জনকে চিনতে পারিনি, কিন্তু তাদের যে নেতৃত্ব, যারা নেতৃত্ব দিয়েছিল সেই আক্রমণে, তাদের নাম দিয়ে আমরা তাদের সাথে আরও 2 জন বা 3 জন ছিল বা 10 জন ছিল, এরকম আমরা পুলিশকে ইনফরমেশন আমরা দিয়েছি। আমার 3টে প্রশ্ন আছে। বলুন। প্রথম হচ্ছে, আপনি বললেন যে বেশ কিছু প্রাক্তন সিপিআইএম নেতৃত্ব যারা এখন মথাতে যোগ দিয়েছেন তাদেরও দেখা গিয়েছিল সেদিন। তো আপনারা প্রায় লাল মাথা বলেন, এই ঘটনার পেছনেও কি লাল ছিল? 1, 2 বলেছেন যে এই র্যালি আপনাদের মধ্যে সাকসেসফুল, লোক এসেছিল, সময় মতো পৌঁছতে পারেন, কতজন লোক আসলে আসতে পেরেছে? 3, আপনারা অভিযোগ করেছেন বলছেন, কটা অভিযোগ এখন অবধি করা হচ্ছে, কজনের বিরুদ্ধে কাজ সারা হচ্ছে? আচ্ছা, এটার সাথে আমি একটা অ্যাড করছি, একটু স্পেসিফিক জায়গাগুলো উল্লেখ করে দেবেন। সিপিএম প্রাক্তন চেয়ারম্যান এবং নেতারা কোন কোন জায়গায় ছিল? প্রথম আপনার উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। লাল মাথা এই কারণে, আপনারা যদি একটু খবর নিয়ে যদি দেখেন, প্রায় সমস্ত জায়গাতে, পুরো ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে এই মথা বিভিন্ন কমিটি করেছে, এবং ভিলেজ কাউন্সিল যেহেতু এখন 1 বছর ধরে আমাদের ইয়ে নেই, সেখানে তারা একটা নিজস্ব একটা কমিটি করেছে বেআইনিভাবে যেটা। তো সেই সমস্ত জায়গায় নেতৃত্ব আমরা কিন্তু সিপিএমের কোনো প্রাক্তন চেয়ারম্যান, কোনো নেতৃত্ব, তাদেরকেই দেখি, এবং তারাই কিন্তু মানে বিভিন্ন জায়গায় নেতৃত্ব যেহেতু দিচ্ছেন, তো ওই যে আক্রমণ হোক, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন যে সিদ্ধান্ত বা ইয়ে করার ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে তারাই নেতৃত্ব দিচ্ছেন। ফলে এক সময় সিপিএম করা যারা একটু দুষ্ট বুদ্ধি সম্পন্ন, তারা এখন মথাতে গিয়ে সেই বুদ্ধিই তারা প্রয়োগ করছে। তার জন্য আমরা একটা সময় লাল যেহেতু ছিল, এখন আবার মথার নাম নিয়েছে, তার জন্য আমরা নাম দিয়েছি লাল মথা। এটা একদম সত্য। আমি হয়তোবা সব জায়গার আমি নাম দিতে পারবো না, কিন্তু 1-2টা ঘটনা আমরা যদি তথ্য, আমার কাছে এই মুহূর্তে আমি নাম দিতে পারবো না, কারণ তথ্য আমি আনিনি সেটা, কারণ যে জায়গায় আমরা এফআইআর করেছি সেখানে আছে এরকম অনেক নাম। তো এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা, মাঠের মধ্যে কতজন ছিল এটা না আপনি হিসাব করতে পারবেন, না আমি হিসাব করতে পারবো। আমি তো দাবি করে বলছি যে আমাদের মাঠেও অনেক লোক ছিল, প্রচুর লোক ছিল, কিন্তু আমি এটাও তো বলছি যে রৌদ্রের কারণে 1 ঘন্টা বসবেন, 2 ঘন্টা বসবেন। আমি মিডিয়াকে আমি বারবার ফলো করছিলাম। আমাদের জেপি নাড্ডাজি ওনার ভাষণে বলেছেন যে আমি আর সময় নিতে চাই না, এখানে যারা মিডিয়া আছেন আপনারাও খুব কষ্টে দাঁড়িয়েছেন। উনি সেই কথা কেন বলেছেন? কারণ যারা আমাদের সামনে ছিল, আমরা তো একটা স্টেজে ছিলাম, কিছু তো আমরা রৌদ্রের হাত থেকে আমাদের উপরে ছায়া ছিল, কিন্তু আপনাদের ছিল না। তো সাধারণ মানুষ, আপনি ভাবুন, যদি কোনো ব্যক্তি 12টা থেকেও যদি সেখানে চেয়ার ছিল, বসতে শুরু করে, উনি 2টার সময় গিয়েছেন, 2 ঘন্টা বসা, তো কাজেই সেখানে দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল, খুব বুদ্ধি করেই, তারা ষড়যন্ত্র করেই। অনেক ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন আমরা বিজনেস করতে চাই, কারণ আমাদের জনজাতিরা এমনিতেই গরিব, সেখানে লতা পাতা নিয়ে, বাসকরুল নিয়ে তো ব্যবসা বাণিজ্য করে, আর চিপসের দোকান, পানের দোকান। ওই দিন তারা বুক বেঁধেছিল এই আশায় কি যে আগামীকাল জনসভা হবে, আমাদের জিনিসপত্র আমরা বিক্রি করতে পারবো, আমাদের কিছু ইনকাম হবে, বাড়তি ইনকাম। জলের বোতল আমরা পাইনি,
আমরা যে জল নিয়ে গিয়েছি আমাদের জিরানিয়াও গাড়ি আটকে যাওয়ায় আমরা পরবর্তীকালে জল আপনাদেরকেও আমরা ব্যবস্থা করতে পারিনি। যে জল নিয়ে গিয়েছিলাম শেষ হয়ে গেছে, আমাদের গাড়ি থেকে নামিয়ে আমরা জল খেয়েছি। মানে আপনি কি বলতে চাইছেন যে এই বাজার বন্ধটাও কি একটা বিশাল এটাও চক্রান্ত, কিন্তু জনগণ বুঝতে পেরেছে এটা কাদের স্বার্থে করেছে, মানুষের স্বার্থে তারা করেনি, মাথা তাদের স্বার্থে করেছে। আর এটা দিয়ে তো বিজেপিকে রোখা যায়নি, তার জন্য তো আমি বললাম আমাদের টার্গেট অনুসারে লোক গেছে, আরও বেশি গেছে, কিন্তু ওই প্রচণ্ড রৌদ্রের কারণে মাঠে হয়তো বা আমরা 3 ঘন্টা বসাতে পারিনি। এটা তো আমিও স্বীকার করছি, আমরা স্বীকার করছি। যে জনসভার শেষ হওয়ার পর কি আরো অনেক লোক এসেছেন? হ্যাঁ, আরও এসেছিল অনেক তো এটাই বলবো যে যেটা আপনি বলেন 3টা প্রশ্নের উত্তর বোধহয় আমি দেওয়ার চেষ্টা করি। বাকি আছে দাদা? কোনটা লাস্টটা? কটা কেস? কটা কেস সেটা प्रेस रिलीज म्यूचुअल प्रेस रिलीज मिल जाएगा सर। তথ্য সব জায়গাতেই দেওয়া হয়েছে। যেমন আমি তো বললাম আমাদের টাকার জলে আটকানো হয়েছিল, যে যে মণ্ডলের লোকেরা আক্রান্ত হয়েছে সেই মণ্ডলে ওই কারা কারা করেছিল তাদের বিরুদ্ধে সব জায়গায় করা হয়েছে। জাস্ট একটু হিসাবটা আমাদের নেওয়া আছে, তো সবটাই দিতে পারি, একটু যদি আপনারা সময় দেন আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা আর আপনার স্পেসিফিক নাম কথা বলতে তাদেরকে আপনারা ইন্ডিকেট করেছেন, মানে হ্যাঁ, কোন জায়গায় ওইটাই যেগুলি নাম দিয়ে আমরা এফআইআর করেছি সেটা তো আছে, কপিও আছে আমাদের। আমরা বিভিন্ন মণ্ডল থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়েছি, কিছু কিছু আমাদের হার্ড কপিও আছে, আমরা 1-2টা তো দিতে পারি। যেমন মঙ্গলদেব বর্মা সিমনা, উনি নেতৃত্ব দিয়ে এনেছিলেন আমাদের কর্মীদেরকে, তিনি যেটা এফআইআর করেছেন আমার কাছেও আছে, হোয়াটসঅ্যাপে আছে, কিন্তু বের করে দিতে হবে আপনাদেরকে। এখানে আমি দেখেছি, আছে আমার কাছে, আমি দেখাতে পারি আপনাদেরকে। এরকম দেবীদের কাছে আছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন আমরা করেছি। আমি নিজেও আজকে সকাল থেকে আমি বাইরে ছিলাম, তবুও আপনাদেরকে কথা দিয়েছি বলে আমি ঠিক সময় আমি আসতে পেরেছি, চেষ্টা করেছি আসার। আমি কিন্তু 6টায় এখানে হাজির হয়েছি, আপনাদেরকে বেশি ওয়েট করাইনি। মানে এই জনসভাকে বানচাল করার যে কৌশল নেওয়া হয়েছিল বলছেন, তার পেছনে কোথাও এই লাল মাথারও হাত ছিল প্রাক্তন সিপিআইএম লোকেদের। অবশ্যই দেখুন, সিপিআইএম আছে তাদেরও কি হাত ছিল? যারা লাল মাথা হিসাবে এখন পরিচিত আমি তাদেরকে বেশি ইন্ডিকেট করছি, কারণ সিপিএম এরকম সরাসরি আমার হাতে অন্তত নেই, কিন্তু লাল মাথা তার সঙ্গে জড়িত, এটা আমি একদম দাবি করতে পারি। আমি আরেকটা আপনাদের কথা আমি বলতে চাই, যে উদ্দেশ্যে আমরা এডিসিতে ওনার সভা আমরা করেছি, দেখুন জনজাতিদের এডিসির বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরাও দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি দিল্লিতে চলে যায় আমাদের নেতৃত্বের সাথে দেখা করার জন্য, 3 দিন 4 দিন 5 দিন দিল্লিতে পড়ে থাকেন। তো আমরা ভাবলাম তাহলে আমাদের নেতৃত্বকে আমরা সেই সদর দপ্তরে আমরা হাজির করাই। এক তো তারা রাস্তাঘাট দেখবেন, উন্নয়ন দেখবেন, সমস্যা দেখবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, শুনবেন। আইপিএফটি নেতৃত্বরাও দেখা করেছেন, কথা বলেছেন। তাহলে যেখানে আমরা দিল্লিতে গিয়ে দেখা করতে পারি না, আমরা পার্টির তরফ থেকে আমাদের সর্বভারতীয় সভাপতিকে এনে দিলাম মানুষের মাঝে, যাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারেন, আমাদের দুঃখ দুর্দশার সমস্যা দাবি শুনতে পারেন এবং সমস্যার সঙ্গে যাতে কথা বলতে পারেন। একটা দলের সর্বভারতীয় নেতৃত্ব, ওনার সঙ্গে প্রধানমন্ত্রী কথা হবে, যেহেতু আমাদের দলের প্রধানমন্ত্রী, আমাদের দল শাসন ক্ষমতায়, তাহলে ওনার নিশ্চয়ই সেখানে ভূমিকা আছে। তো আমরা তো এই উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, কিন্তু তারা দরজা বন্ধ করে বাইরে হাওয়া ঢুকতে দিল না, তো কি করা? তাতে কার ক্ষতি হলো? জনজাতিদেরই তো ক্ষতি হলো। উনি তো বলেছেন যে আমাদের যে জনজাতিদের সম্মান অধিকারের জন্য এখানকার আঞ্চলিক দলগুলি যে কথা বলে, তারা শুধু কথাই বলে। আমরা তো কাজ করে দেখিয়েছি। আজকে দ্রৌপদী মুর্মুর মতো মানুষ, ব্যক্তিকে, মহিলা, পিছিয়ে পড়া সমাজ থেকে আজকে রাষ্ট্রপ্রধান, তিনি রাষ্ট্রপতি। কখনো কেউ ভেবেছিল এরকম? আপনাদের গতকাল মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়েছিলেন যারা আক্রান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি যারা আক্রমণ করেছে। আপনি বলছেন তীব্রমতা, কিসের ভিত্তিতে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বিষয় হচ্ছে দেখুন, মুখ্যমন্ত্রী তো আপনারও আমারও সবার, আমরা রাজনৈতিক দল হিসেবে বলছি এখন। এবং গতদিন তিনি সঙ্গে সঙ্গে গিয়েছিলেন,
সিএম, ডেপুটি সিএম, ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বা মন্ত্রী হিসেবে তারা গেছেন। হয়তোবা তাড়াহুড়োর মধ্যে কে মেরেছে কী মেরেছে এটা তো পুলিশের সঙ্গে কথা বলতে হবে, আমাদের কর্মীদের সঙ্গে কথা বলতে হবে। আমরা সমস্ত কিছু তথ্য নিয়ে কনফার্ম হয়ে একদম নিশ্চিত হয়ে আজকে আপনাদের বলছি। আচ্ছা, আরেকটা বিষয়, যারা আক্রান্ত হয়েছে, যারা মার খেয়েছে, ওদের একটা বরাবরের অভিযোগ যে পুলিশকে জানানোর পরেও পুলিশ ওদের নিরাপত্তা দেয়নি বা এগিয়ে আসে। এখন পুলিশের মানে এই অভিযোগ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে কি? দেখুন, এখন আমরা দুজন, আমি এবং আপনি মিলে যদি নিচে যেতে থাকি রাস্তায়, আপনি হঠাৎ করে যদি আক্রমণাত্মক হন, আমার কিছু করার আছে? কারণ আমরা তো শান্তিপ্রিয়, আমরা এইসব ভাবি না। এখন অতর্কিতে যদি হঠাৎ এসে আপনার উপরে আক্রমণ করতে শুরু করে, আপনি কোন পুলিশকে খবর দেবেন? বা পুলিশ কি তাৎক্ষণিক মুহূর্তে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের মধ্যে সেখানে মুঙ্গিয়াকামি সেই জাতীয় সড়কে হঠাৎ করে যাওয়া, তারও তো সময় লাগবে। আমরা এটা বলি অনেক সময় যে পুলিশ যদি কোথাও এমন আমাদের চোখের সামনে প্রমাণ হয় যে ইচ্ছে করলে 10 মিনিটের মধ্যে যাওয়া যায়, এরকম ক্ষেত্রে 1-2টা ক্ষেত্রে হয়তো অভিযোগ উঠতে পারে। কিন্তু গতকাল যে সমস্ত জায়গায় পুলিশ ছিল সেখানে তো এরকম আমাদের অভিযোগ নেই। বিভূতিবাবু, আপনাদের এডিসিতে যিনি বিরোধী দলনেতা ছিলেন, আজকে থেকে বেশ কিছুদিন আগে তিনি টিপ্রামাথায় যোগদান করেছেন। যোগদান করার সময় আপনি যে কথাটা বলেছিলেন যে বিজেপি সমাজ উন্নয়ন চায়, উনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, এই কথাটা শুধুমাত্র স্লোগানেই রয়েছে, কিন্তু হয়েছে সব মন্ত্রীদের বিকাশ, সব নেতা মন্ত্রীদের বিকাশ। একেবারে ডাইরেক্ট এই কথাটা দিন টিপ্রামাথায়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা যদি কিছু করে থাকি তাহলে সাধারণ মানুষের জন্যই আমরা করেছি। ভ্যাকসিন তো আমরা সবাই পেয়েছি, শুধু মন্ত্রী পাইনি। ভ্যাকসিন যে এই কথা বলেছে সেও পেয়েছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কি আমরা বলেছি যে আমরা শুধু নেতা মন্ত্রী পেয়েছি? না, বিরোধীরা বলেছিল ভ্যাকসিন নিও না, কারণ এই ভ্যাকসিনের কোনো গ্যারান্টি নেই। নরেন্দ্র মোদী কেন ভ্যাকসিন নেননি, রাষ্ট্রপতি কেন নেয় না, একটা সময় বলেছিল। আর পরবর্তীকালে চুরি করে চুপি চাপি সবাই নিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা তো একদিনের মধ্যে 1,47,000 ঘরও আমরা দেই, সেটা কি নেতা মন্ত্রীরা পায়? সেটা তো নিশ্চয়ই 2011 সালে আমাদের সেন্সাসে যে ব্যক্তি পরিবার গরিব বলে সেখানে লিস্টের মধ্যে এসে তাদেরকে আমরা দিয়েছি। ঠিক আছে না? 8টা জাতীয় সড়ক সবার জন্যই তো, সব জেলাকে জুড়ে দেওয়া, সব আমার রাজ্যের সমস্ত এলাকা যাতে তার বেনিফিট পায়। আমরা একলব্য বিদ্যালয় করছি, ওই যারা বলে তার ছেলেও সেখানে পড়াশোনা করবে, মেয়েও পড়াশোনা করবে। তো এতে শুধু নেতা মন্ত্রী কি আছে? হয়তোবা প্রোটোকল অনুসারে একটা সিকিউরিটি গার্ড পাবে, একজন মন্ত্রী তো সেই সিপিএম আমলেও পাবে। এখন কোনো এমডিসিও যদি ইএম হয়ে যায়, সেও তো একটা মিনিমাম কিছু তো পাবে। তাহলে আমরাও তো বলতে পারি এডিসি যে কথা বলেছিল, তারা ট্রান্সপারেন্সি অনেক কিছু, হ্যাঁ আজকে কি দেখছি, টেন্ডার নেই, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নেই, চাকরি হয়ে যায়। তাদেরই বেকার ছেলেরা দরবার করতে হয় রাজপ্রাসাদে গিয়ে। জনজাতি তো এই বেকাররা। স্কুলে একটা স্কুল মাত্র এডিসি পরিচালিত, আমরা তো দেখেছি কত মহিলাকে মানে কাটতে সেখান থেকে চলে যায়। 20,000 টাকা দিয়েও অ্যাডমিশন পায় না। মহিলাকে আমি নিজেও বলতে দেখলাম যে আমি এই আশা করিনি, আমি তাদেরকে ভোট দিয়েছিলাম। স্কুলে যে অ্যাডমিশনের নিয়ম ওটা সরকারি নিয়মে হবে, কিন্তু সেখানে টাকা দিয়ে ভর্তি করানো হয়, সেটা তো দেখতে হবে না আমাদের। তো শুধু কথাই বললে তো হবে না, অভিযোগ করলে তো হবে না। নেতা মন্ত্রীদের হয়, নেতা এবং মন্ত্রী কতজন? তাহলে যে বলে সেও তো নেতা, আর মন্ত্রী মাত্র 12 জন আমাদের, এর বেশি তো না। মানে যিনি এই কথাটা বলছেন তিনি আপনাদের দলেরই ছিলেন এবং আপনাদের দলেরই বিরোধী দলনেতা ছিলেন। যতদিন আমাদের দলে ছিলেন সব কিছু পেয়েছিলেন, বলেননি তো? এবং এই উনি যে চলে গেলেন 2023-এর আগে এইভাবে একজন মানে বিরোধী দলনেতা চলে যাওয়া এডিসিতে, পাহাড়ে কি এই ভোটের ক্ষেত্রে কোথাও কোনো প্রভাব পড়বে মনে হয়? সমুদ্র থেকে আপনি যদি একটা 1 লিটারের কোনো বালতি দিয়ে জলও তুলে নেন, সমুদ্রেই থাকবে। এত গুরুত্ব দিয়ে ওনাকে কেন বসানো হলো আপনাদের সন্দেহের বাইরে? দেখুন, আমাদের একটা সময় কার্যকর্তা হিসেবে কাজ করেছে, আমরা পুরানো কার্যকর্তাদেরকে সম্মান দিয়েছি। সেখানে ওই ব্যক্তিও ছিল, আমরা এমডিসি করেছি, আলোচনা করে অনেক কিছু দিয়েছি। তারপরে যদি আরও বেশি পেতে চায়
টাকার লোভে, ক্ষমতার লোভে কেউ যদি চলে যায়, আমরা যা বোঝানোর বুঝিয়েছি, তার মধ্যে যদি সৎ বুদ্ধি না আসে কিছু করার নেই, দেখা যাবে রাজনীতিতে। আগে কি টের দিয়েছিলেন বিষয়টা? কি বলে? ওনার যাওয়ার বিষয়টা কি টের দিয়েছিলেন? আমরা যেদিন খবর পেয়েছি সেই দিনও আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। যতটুকু আমি বুঝি, আমি সবটা বলতে চাই না, নিশ্চয়ই সেখানে লাভ লোভের বিষয় আছে। আমি তো বললাম ক্ষমতা এবং কিছু লোভে যদি চলে যায়, আমি তার জন্যই বললাম যে সমুদ্র থেকে 1 লিটার জল তুলে নিলেও সমুদ্র থাকবে। বলুন। নিশ্চয়ই, কারণ আমাদের সাংগঠনিক বিষয়ে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। 2023 যে নির্বাচন, আরও 5-6 মাস আমাদের পার্টির সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা, কী কর্মসূচি আমাদের নেওয়া, মানুষের জন্য আরও কীভাবে কাজ করা, নিশ্চয়ই এগুলি তিনি আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন। যেমন তেমনি উনি বিভিন্ন মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গেও তিনি মত বিনিময় করেছেন, সেখানে আমাদের সাধারণ মানুষও লাভবান হয়েছে। এবং এই যে জনসভার মাধ্যমে আমরা যে বার্তা দেওয়া সেটা আমরা দিয়েছি, এবং অন্য দলও যেভাবে তাদের হিংসার বার্তা, মানুষ বুঝতে পেরেছে যে তারা হিংসা ছাড়া কিছু আর বুঝে না, উন্নয়ন তো করতে পারবে না, তারা জানে। তার জন্যই আমরা যে উন্নয়নের জন্য ভাবছি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে একদম আমাদের গ্রামে নিয়ে আমরা আসছি, সেটাতে তারা আতঙ্কিত, তার জন্যই বাধা দেওয়া। আমরা সফল, পুরোপুরি সফল। বলুন। অভিযোগ করেছে, বলেছে ডেফিনেট ব্যাপার এসেছে, আর যা কিছু দেখেছে সব সিপিএমই করেছে, যা কিছু দেখেছে সব সিপিএমই শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করে সিপিএমই করেছে। মানে কোনগুলির বিষয়ে উনি ইঙ্গিত করেছেন? মানে যা কিছু করেছেন বলতে শুরু থেকে শেষ পর্যন্ত সব সিপিএমই দেখে গিয়েছে। সমস্ত উন্নয়নমূলক কাজগুলো সিপিএম করেছে, বিমানবন্দর হোক, জাতীয় সড়ক হোক, 6টি জাতীয় সড়ক, এবং যে একেবারে মৈত্রী সেতু যেটা করা হয়েছে সেগুলো বাম আমলেই হয়েছে কাজ, এই আমলে শুধুমাত্র তার মানে পূর্ণতা পেয়েছে। আচ্ছা, ঠিক আছে। প্রথমত ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি এইটা দাবি করেন যে সমস্ত উন্নয়নটা ওনারা করেছেন, 35 বছর ক্ষমতায় ছিলেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, 35 বছরের সঙ্গে 4.5 বছর, মাঝখানে 2 বছর কোভিডকে বিবেচনায় রেখে আপনারা কল্পনা করুন, কয়েকটা ইনস্ট্যান্স আমি বলছি। আসাম আগরতলা রোড বলে একটাই জাতীয় সড়ক ছিল, এখন জাতীয় সড়কের সংখ্যা কটা? গোটা রাজ্যটাকে জাতীয় সড়কে যুক্ত করা হচ্ছে, বিভিন্ন প্রান্তকে যুক্ত করা হচ্ছে, বিকল্প জাতীয় সড়ক তৈরি হচ্ছে। এটা কেন আগে হয়নি? প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যেটা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ এবং শহর, সেই ধরনের একটা যোজনা আগেও ছিল, নরেন্দ্র মোদীজি আসার আগেও ছিল, এবং নরেন্দ্র মোদীজি আসার পরেও ওনারা একটা সময় পেয়েছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেই জায়গায় কেন সর্বস্তরের মানুষের কাছে সেই ঘরের সুবিধা পৌঁছায়নি? কেন এখন পর্যন্ত গিরিবাসীদের, জনজাতিদের পরিবারে নলসে জলের ব্যবস্থা করা হয়নি? এখন পর্যন্ত আমাদের এই সরকার 4.5 বছরে মোটামুটিভাবে 3.5 লক্ষের কাছাকাছি জলের কানেকশন দিতে হচ্ছে এই 2022 সালের মধ্যে। এই লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে এরা চলছেন। কেন এটা করেনি? বেসিক যে নিডসগুলি আছে, কেন একলব্য বিদ্যালয়, আমরা বলছি একলব্য বিদ্যালয় আমরা 18টা করব, ওদের সময়ে কেন করা হয়নি? কেন সিবিএসসি স্কুল, যে স্কুলে পড়াশোনা করতে চায় রাজ্যের ছেলেমেয়েরা, উন্নত এডুকেশন চায়, সিবিএসসি স্কুল আগেও করা যেত, প্রস্তাব পাঠালে, কেন করা হয়নি? এমবিবি বিমানবন্দর, মহারাজা বীর বিক্রম কিশোরের নামে যে বিমানবন্দর, সেটার আপগ্রেডেশন কেন করা হয়নি? সেটা কেন এইখান থেকেই আমাদের এই সময়ে করা হচ্ছে? তো এই ধরনের আপনারা যদি বলেন ভুড়িয়ে ভুড়িয়ে বলা যাবে। 35 বছর একটা দল ক্ষমতায় ছিল, একেবারে কিছুই করবে না, তাহলে তো দল কবেই ধুয়ে মুছে সাফ হয়ে যেত। কি করেছে? ন্যূনতম যেইটুকু না করলে নয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ, কোনো কোনো ক্ষেত্রে দলীয় স্বার্থ, এই দুটোকে চরিতার্থ করার জন্যে যতটা করা ততটাই। রাজ্যের সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল রাজ্যের জন্য? কোনো ভবিষ্যৎ পরিকল্পনা লেআউট করেছেন কখনো? প্রত্যেকটা বাজেট দেখুন, প্রত্যেকটা এদের নির্বাচনী ইস্তেহার দেখুন, ওরা ভিশন ডকুমেন্ট নিয়ে কথা বলছে, আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে যাব ময়দানে।
জায়গাতে যতগুলি সিপিএম এর নির্বাচনী ইস্তেহার হয় সেখানে কি থাকে, এই জায়গাটাকে উন্নত করার চেষ্টা করা হবে, আরো নতুন কিছু করার চেষ্টা করা হবে, এই ধরনের স্পেসিফিক কিছু নেই। কি করবেন আসলে ভিশন বিষয়টাই নেই তাদের মধ্যে। তো ভিশনলেস লোক ভিশনের কথা বলবেন কি করে? তো এইটা হচ্ছে একটা বিষয়। কাজে এইভাবে মানুষের সঙ্গে যদি মিথ্যার বেশাতি করেন, আজকে কেন এই সিপিএম এর 35 বছর ক্ষমতায় ছিলেন, কেন আমার রাজ্যের লেবু, আমার রাজ্যের আনারস এইগুলি কি নতুন করে গজাতে শুরু করেছে? এটা তো সেই 70 বছর 80 বছর ধরে রাজ্যে বহুদিন ধরে চাষ হচ্ছে, এগুলি ন্যাড়ামেক তো আজকে তৈরি হয়নি। কেন সেইগুলি আন্তর্জাতিক বাজার পায়নি? এই প্রশ্নগুলি আপনারা করবেন, দয়া করে আমি অনুরোধ করছি, এবং রাজ্যবাসী এইগুলি বিবেচনায় রাখছেন। আরেকটা হ্যাঁ, কালকে উঠে আরেকটা অভিযোগ করেছেন, হ্যাঁ। ভিশন ডকুমেন্টের 100% কাজ হয়ে গেছে দাবি করেছেন জেপি নাড্ডা। তিনি বলছেন যে হয়নি, এবং এর মধ্যে একটা স্পেসিফিক করে তিনি বলেছেন 10,330 চাকরি প্রদান করা। দ্বিতীয়ত বলেছেন রোজবেলি কাণ্ডের যারা দোষী তাদেরকে সিবিআই তদন্তের মাধ্যমে শাস্তি দেওয়া। তিনি বলেছেন যে সিবিআই এসেছিল, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে আপনাদের দলেরই নাকি অনেক সেখানে রয়েছেন। একেবারে ইসে করে দিলেন। এইবার চিন্তা করুন, সিপিএম সিবিআই এর খবর রাখে, তো সিবিআই কার খবর রাখবে? কি বিভ্রান্তিকর অমূলক কথাবার্তা, এবং কি মানে স্পর্ধা নিয়ে কথা বলেন যে সিবিআই কি জানে সেটা সিপিএম কে বলে গেছে সিবিআই। তো এটা মানুষ বিশ্বাস করবে? এরা তো মনে করেছে যে মানুষ এগুলি বিশ্বাস করবে। 10,323 আমরা এখনো বলি, দল এখনো তাদের প্রতি সহানুভূতিশীল, এবং এইটা ভুলে গেলে চলবে না। 10,323 চাকরি কিন্তু বিজেপি বা এই ধরনের কোনো বিষয় নয়, মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ বলে সেই চাকরিগুলি বাতিল হয়েছে। এবার যদি কেউ এখন প্রমাণ করার চেষ্টা করছেন সেগুলি বাতিল হয়নি, না হলে সরকার নিয়ে নেবে। সুপ্রিম কোর্টের আদেশ বলে দেখাক না যে চাকরি বাতিল হয়নি, কি হয়েছিল দেখাক, কোর্ট বলে দিক, সরকার নিয়ে নেবে, প্রথম বিষয়। কিন্তু এইটা ভুলে গেলে চলবে না। ভিশন ডকুমেন্টে আমরা বলেছি মানবিক দিক থেকে তাদেরটাকে বিচার করা হবে, এবং সেই বিচারটা যথারীতি তাদের জন্য ন্যায় করার জন্য 2 বছর তাদের চাকরিকে এক্সটেন্ড করার বিষয়টা যদি কেউ করে থাকে, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সেই উদ্যোগ গ্রহণ করেছিল, এবং তারপরেও একটা লামসাম অ্যামাউন্ট যখন সেই টেনিউরটা শেষ হয়ে গেল, কোর্টে আর কোনোভাবেই সেটাকে এক্সটেন্ড করা গেল না, সেই সময় একটা লামসাম অ্যামাউন্ট দেওয়ার ব্যবস্থাও কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপি সরকার, ত্রিপুরা সরকার করে দিয়েছেন। কাজে এখনও আমরা বলি, আমরা এখনও সহানুভূতিশীল। যদি কোর্ট নির্দেশিকা দেয়, সরকার অবশ্যই সেটাকে গ্রহণ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।